আপনাদের আজকে হচ্ছে ফাইন্যান্সের প্রবলেম সলভিং ক্লাস ছিল। তো ক্লাসে এত অ্যাটেন্ডেন্স কম কেন বলেন তো? প্রবলেম সলভিং ক্লাসে আপনাদের জন্য হচ্ছে আমি 5টা সিকিউ রাখছি, অর্থাৎ 5টা বিভিন্ন অধ্যায় থেকে কম্বাইন করে সিকিউ রাখছি। যে সিকিউ গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, অনেকবার করে রিপিট হয়েছে বোর্ডগুলাতে। হ্যাঁ, যেহেতু অনেকবার করে রিপিট হয়েছে বোর্ডগুলাতে, তার মানে এই ধরনের কোশ্চেনই বারবার আসে। তো আমাদের এই ধরনের কোশ্চেনগুলো একটু সলভ করে দেখতে হবে যে আসলে আমরা আহ এই কনসেপ্ট গুলো ভালো মতো ক্লিয়ার করতে পারি কিনা। ঠিক আছে, প্রথমত যে জিনিস সেটা হচ্ছে, দেখেন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের পরে ক খ গ ঘ প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ এই টাইপস এর প্রশ্নই হচ্ছে বেশি আসে। তো সিকিউ অনটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে মিস্টার রোহান তার ব্যবসায় জমি করার জন্য ব্যাংক হতে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করেন। ব্যাংক থেকে ঋণ নেন দীর্ঘমেয়াদী জমি ক্রয় করার জন্য, তাহলে ভালো কথা, কারণ আমরা জানি যে জমি ক্রয় করতে গেলে তাকে দীর্ঘমেয়াদী ঋণ নিতে হয়। পণ্য বিক্রয় বাবদ প্রাপ্ত যে অর্থ ছিল সেটা দ্বারা তিনি কর্মচারীদের বেতন দেন, দোকান ভাড়া সহ ইত্যাদি নৈমিত্তিক খরচ তিনি পরিশোধ করেন। তিনি ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী দোকানে নানান রকমের পণ্যের সমাবেশ ঘটান। এখন আমরা জানি যে ক নাম্বারের প্রশ্ন সাধারণত কি হয়। গ নাম্বারের প্রশ্নটা সবসময় হচ্ছে আমাদের ডিরেক্ট প্রশ্ন হয়, অর্থাৎ দেখা যায় যে চ্যাপ্টার থেকে আমরা পড়তেছি সেই চ্যাপ্টার থেকে আমাদের এই প্রশ্নটা সবসময় ডিরেক্ট হয়। এখন আমরা যদি সেটাই দেখি, তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াবে বলেন তো? অষ্টাদশ শতাব্দীতে ফিনান্স মূলত কোন ধরনের কাজ করে থাকে বা কোন ধরনের কাজে নিয়োজিত ছিল? সাইবা, কোন ধরনের কাজে নিয়োজিত ছিল অষ্টাদশ শতাব্দীতে? অষ্টাদশ শতাব্দীতে ফিনান্স সাধারণত কোন ধরনের কাজে নিয়োজিত ছিল? এই সময়ে ফিনান্স সাধারণত হচ্ছে আপনার ব্যাংকিং রিলেটেড যে ঘটনাগুলো ছিল সেই ঘটনার কাজে, অর্থাৎ ব্যাংকিং বিপ্লব যেটা বা অর্থনৈতিক বিপ্লব যেটা, সেই ধরনের কাজে নিয়োজিত ছিল। এখন যদি আমরা বলি সরকারি অর্থায়ন সাধারণত অলাভজনক হয় কেন? কারণ হচ্ছে সরকারের কখনো মূল উদ্দেশ্য মুনাফা অর্জন না। যদিও আমাদের দেশের ক্ষেত্রে সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, রাজনৈতিক নেতাদের মূল উদ্দেশ্য হচ্ছে টাকা চুরি করা, তবে অ্যাকচুয়ালি হচ্ছে সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য কি? অলাভজনক হয়, অর্থাৎ তারা অমুনাফাভোগী বা অলাভজনক। আচ্ছা, একটা মিনিট নুসাইবা, সরকারি অর্থায়নের ক্ষেত্রে আমরা যদি কয়েকটা পয়েন্ট দেখি তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো স্যার? সরকারি অর্থায়নের ক্ষেত্রে সবার আগে যেটা হয়, সবার আগে হচ্ছে ব্যয় নির্ধারণ করা হয়। কি নির্ধারণ করা হয় সরকারি অর্থায়নে? সবার আগে ব্যয় নির্ধারণ করা হয়। আমাদের এই জিনিসগুলো কয়েকবার করে পড়া হয়েছে, সো প্রবলেম থাকার কথা না। তারপরেও সরকারি অর্থায়নে সবার আগে কি নির্ধারণ করা হয়? ব্যয় নির্ধারণ করা হয়। যেমন বাংলাদেশের কত টাকা মোট ব্যয় সেটা এখানে নির্ধারণ করা হবে সবার আগে, যে আমাদের দেশের মোট ব্যয় কত টাকা। আমাদের দেশে মনে করেন আমাদের সরকার যে আসলো ক্ষমতায়, বিএনপি বা জামাত যেই আসুক না কেন, তারা এসে ভাবলো বাংলাদেশে মোট 5,000 কোটি টাকা দরকার। কি জন্য দরকার? তারা হচ্ছে বিভিন্ন উন্নয়নের জন্য 5,000 কোটি টাকা দরকার। এই যে 5,000 কোটি টাকা ওরা আগে ব্যয় নির্ধারণ করলো, ওই ব্যয় অর্থাৎ এই 5,000 কোটি টাকা উঠানোর জন্য ওরা সাধারণত কি করবে? 5,000 কোটি টাকা উঠানোর জন্য ওরা হিউজ পরিমাণ টাকা হচ্ছে জনগণের থেকে কালেক্ট করবে। প্রথমত হচ্ছে সরকার হচ্ছে জনগণের থেকে ট্যাক্স নেবে, ভ্যাট নেবে, তারপরে হচ্ছে আরো যত জরিমানা আছে, যেমন বাইক ভুল পথে চালাইলে বাইকের জরিমানা করে, বা এই ধরনের অনেক খরচ আছে যেটা হচ্ছে জনগণের থেকে তারা আদায় করে। যেমন হচ্ছে আমাদের সিমের ওপরে ভ্যাট ধরে, তারপরে হচ্ছে আমাদের যে যারা সিগারেট খায় সিগারেটের উপরে ভ্যাট ধরে। এভাবেই হচ্ছে সরকার একটা আয় করে। আবার যখন সরকার দেখে যে এই টাকা দিয়েও তার এই ব্যয় নির্ধারণ করা সম্ভব হচ্ছে না, তখন সে দেশের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেয়, আবার বিদেশের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেয়। যেমন বাংলাদেশে একটা ব্যাংকের কথা আপনি বলতে পারেন ডাচ বাংলা ব্যাংক, আবার বিদেশি ব্যাংকের কথা বলতে পারেন যে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। এই ধরনের ব্যাংক থেকে তখন সরকার এই 5,000 কোটি টাকা ফিল আপ করার জন্য ঋণ নিয়ে থাকে। আর এই টাকা দিয়ে তারা কি করে? এই টাকা দিয়ে তারা হচ্ছে রাস্তাঘাট, সরকারি বিল্ডিং, তারপরে হচ্ছে
সরকারি ওই যে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতন সাধারণত দিয়ে থাকে। অর্থাৎ এর মূল উদ্দেশ্য হয় অলাভজনক। বুঝতে পারছেন? এখন গ নম্বরে যদি বলি, মিস্টার রোহান জমি ক্রয় ও নৈমিত্তিক খরচ পরিশোধের ক্ষেত্রে অর্থায়নে কোন নীতি অনুসরণ করেছেন? আমরা জানি অর্থায়নের ক্ষেত্রে আমাদের চারটা নীতি আছে, ওই সরি তিনটা নীতি আছে। উপযুক্ততার নীতি আছে, তারল্য মুনাফার নীতি আছে, আর একটা হচ্ছে বৈচিত্র্যায়নের নীতি আছে। তিনটা নীতি মোট। তো মিস্টার রোহান জমি ক্রয়ের ক্ষেত্রে উনি কি করছেন? জমি ক্রয়ের ক্ষেত্রে দেখেন দীর্ঘমেয়াদী অংশ থেকে ঋণ গ্রহণ করছেন। দীর্ঘমেয়াদী অংশ থেকে যখন ঋণ গ্রহণ করছেন, তার মানে আমাদের কি জমি ক্রয় করতে গেলে জমি ক্রয়ের জন্য আমাদের দরকার অনেক টাকা। আর এটা দীর্ঘদিন ধরে এই ঋণ শোধ করতে হয়। তার মানে দীর্ঘমেয়াদী ঋণ থেকে, দীর্ঘমেয়াদী অংশ থেকে সে যেহেতু ঋণ নিছে, তার মানে এটা পারফেক্ট। এটা তাহলে কোন নীতি অনুসরণ তিনি করছেন? উনি অনুসরণ করছেন উপযুক্ততার নীতি। অর্থাৎ আমরা দেখলাম কি নীতি থেকে একটা প্রশ্ন হবে, আর ক খ যে কোনো অংশ থেকেই চলে আসতে পারে। বুঝতে পারছেন স্যারেরা? এটা গেল। অর্থাৎ এখন আমরা গ নাম্বারটা কি করে লিখতে পারি? গ নাম্বারটা লেখার ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি, যেমন এভাবে লিখতে পারি, উপযুক্ততার নীতি অনুসরণ করেছেন। এখন দেন হচ্ছে উপযুক্ততার নীতিটা সম্পর্কে আপনি ব্যাখ্যা করবেন, 5-7 লাইন যতটা পারেন ব্যাখ্যা করবেন। এখন আমি জাস্ট হচ্ছে উপযুক্ততার নীতিটা সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিই, যদিও এগুলো আগেই পড়ানো। উপযুক্ততার নীতিটা কি? উপযুক্ততার নীতিটা হচ্ছে দীর্ঘমেয়াদী যখন আপনার টাকা দরকার, দীর্ঘমেয়াদী বলতে বোঝানো হচ্ছে 1 থেকে 6 বছরের জন্য আপনার যখন টাকা দরকার, তখন আপনি ঋণ নেবেন কোথা থেকে? দীর্ঘমেয়াদী উৎস থেকে। কোথা থেকে ঋণ নেবেন? দীর্ঘমেয়াদী উৎস থেকে। কারণ দীর্ঘমেয়াদী উৎস থেকে ঋণ নিলে সুদের হার বেশি হয়। এটা মাথায় রাখবেন, সুদের হার বেশি হয়। দীর্ঘমেয়াদী উৎসের যে ঋণ নেয় সেখান থেকে সুদের হার বেশি হয়। অর্থাৎ দীর্ঘমেয়াদীর যে ঋণের টাইমটা 1 থেকে 6 বছর, এবং এখানে সুদের হার বেশি। তাহলে আপনার দীর্ঘমেয়াদী অর্থ লাগলে আপনি নেবেন দীর্ঘমেয়াদী উৎস থেকে, এবং সুদের হারটা হবে বেশি। আবার অর্থাৎ এখানে যদি আমরা বলি যে বিল্ডিং ক্রয়, এটা একটা উদাহরণ। আপনি যদি বিল্ডিং ক্রয় করতে চান তাহলে আপনাকে অনেক দিনের জন্য ঋণ নিতে হবে, আর এই ঋণটা নিবেন নিশ্চয়ই দীর্ঘমেয়াদী উৎস থেকে। এবার আপনি যদি বেতন দিতে চান, বেতন দেওয়ার জন্য আপনি ঋণ কোথা থেকে নেবেন? এর জন্য আপনি ঋণ নেবেন স্বল্প মেয়াদী উৎস থেকে। কারণ স্বল্প মেয়াদী উৎস থেকে এর মেয়াদটা হচ্ছে 1 বছরের মধ্যে। আপনি যদি এই ক্ষেত্রে ঋণ নেন তাহলে আপনার সুদের হারটা তুলনামূলক কম হবে। অর্থাৎ আপনার হচ্ছে যেটা, অর্থাৎ স্বল্প মেয়াদী উৎস থেকে ঋণ নিলে সুদের হার কম। যেহেতু সুদের হার কম, তাই আপনি যদি দীর্ঘমেয়াদী উৎস থেকে ঋণ নিয়ে বেতন প্রদান করেন, তার মানে আপনাকে অনেক বেশি সুদ দিতে হবে। আর এই সুদ দিতে গেলে আপনার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ আপনার বেশি টাকার দরকার হলে এবং বেশি দিনের জন্য দরকার হলে আপনি কোথা থেকে নেবেন? আপনি নেবেন দীর্ঘমেয়াদী উৎস থেকে। এবং অল্প দিনের জন্য টাকার প্রয়োজন হলে, অল্প সময়ের জন্য দরকার হলে, সেটা হচ্ছে আপনি নেবেন স্বল্প মেয়াদী উৎস থেকে। এই যে উপযুক্ত অংশ থেকে যখন আপনি উপযুক্ত ঋণ নিবেন, তখন সেটাকে বলা হয় উপযুক্ততার নীতি। ঘ নাম্বারে আসেন। মিস্টার রোহান তার দোকানে নানান রকমের পণ্যের সমাবেশ ঘটান। মিস্টার রোহান তার দোকানে নানান রকম পণ্যের সমাবেশ ঘটান। আর এই যে যেহেতু উনি নানান রকম পণ্যের সমাবেশ ঘটান, এই নানান রকম পণ্যের সমাবেশ ঘটানোটাকে কেন ঘটান? কেন ঘটানো, এটার পক্ষে মতামত দিতে বলা হয়েছে। দেখেন এই যে নানান রকম পণ্যের সমাবেশ ঘটানো, এটার জন্য আমাদের আরেকটা নীতি আছে ফাইন্যান্সে। সেই নীতিটাকে আমরা কি বলি? সেই নীতিটাকে আমরা বলি বৈচিত্র্যায়নের নীতি।
এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বৈচিত্র্যায়নের নীতি। অর্থাৎ মিস্টার রোহান তার দোকানে নানান রকম যে পণ্যের সমাবেশ ঘটান, এই নানান রকমের পণ্য একসাথে বিক্রি করাটাকে বলা হয় কি? বৈচিত্র্যায়নের নীতি। এখন বৈচিত্র্যায়নের নীতিটা আপনারা ঘ নাম্বারে কি করে লিখবেন? ঘ নাম্বারে এক কথায় লিখবেন, উনি কোন নীতি মানেন? উনি বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেন। খুব ভালো কথা, উনি বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেন। এরপরে আপনাকে বৈচিত্র্যায়নের নীতিটা সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। আমি যদি একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে বৈচিত্র্যায়নের নীতিটা হচ্ছে, মনে করেন একটা প্রতিষ্ঠানে একটা পণ্য বিক্রি না করে, অর্থাৎ একটি পণ্য বিক্রি না করে নানান রকমের পণ্য বিক্রি করা। লাভটা কোথায়? মনে করেন একটা প্রতিষ্ঠান শুধুমাত্র ছাতা বিক্রি করে। যে প্রতিষ্ঠান শুধুমাত্র ছাতা বিক্রি করে, হঠাৎ করে যদি ওই বছর বৃষ্টি না হয়, তাহলে ওই প্রতিষ্ঠান লস করবে, অনেক বেশি লস করবে। তবে ওই প্রতিষ্ঠান যদি ছাতা বিক্রির পাশাপাশি বই বিক্রি করে এবং অন্যান্য পণ্য বিক্রি করে, তার মানে একটা প্রোডাক্টে যদিও লস করে, আরেকটা প্রোডাক্টের মাধ্যমে সেই জিনিসটাও কি করতে পারবে? কাবার দিয়ে ফেলতে পারবে। এটাকে বলা হয় বৈচিত্র্যায়নের নীতি। অর্থাৎ একসাথে নানান পণ্য বিক্রি করলে ওই প্রতিষ্ঠানের ক্ষতি কম হয়। বোঝা গেছে নুসাইবা? বেশিরভাগই তো নাই, কেউই নাই ক্লাসে। আপনি কি আছেন নুসাইবা? আছেন না? স্যার, এই টাইপসের প্রশ্নই বেশি হবে, বোর্ডে বলেন, টেস্টে বলেন, প্রি টেস্টে বলেন, আর বার্ষিক পরীক্ষায় বলেন। ওকে, আমাদের এই চ্যাপ্টারের এই অংশটা আমরা ক্লিয়ার হইলাম। 2 নম্বর অংশটায় যাই আমরা। বুঝতে, জনাব রহিম 3 মাস আগে তার মুদি দোকানের জন্য একটা রেফ্রিজারেটর ক্রয় করেন, অর্থাৎ ফ্রিজ ক্রয় করেন। ফলে তার দোকানের বিক্রয় পূর্বের তুলনায় বৃদ্ধি পায়, মানে তার বর্তমানে যে বিক্রি আছে তার তুলনায় তার কি হয়? এই বিক্রয়টা বৃদ্ধি পায়। তিনি প্রতিদিনের বিক্রয়লব্ধ আয়ের কিছু অর্থ তার ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখেন। অর্থাৎ তার বিক্রয়ের পূর্বের তুলনায় কি হয়েছে? এখন বৃদ্ধি পাইছে, এবং তিনি তার বিক্রয় থেকে যে অংশটা আছে অর্থ কিছু তার ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখেন, এবং বাকি অর্থ কাঁচামাল ক্রয় করেন। বাকি যে অর্থটা আছে সেটা দিয়ে উনি কাঁচামাল ক্রয় করেন এবং আনুষঙ্গিক ব্যয়ের কথা কি করেন? চিন্তা করেন, করে নিজের কাছে রাখেন। এখন কথা হচ্ছে, কোশ্চেন হয়েছে মধ্যমেয়াদী অর্থায়নের সময় কত বছর? মধ্যমেয়াদী অর্থায়ন বলতে আমরা জানি 1 বছর, 1 বছরের বেশি তবে 5 বছরের কম। আর দীর্ঘমেয়াদী বলতে আমরা বুঝি 5 বছরের বেশি। আর স্বল্প মেয়াদী বলতে আমরা বুঝি 1 বছরের কম। এটা হচ্ছে অর্থায়নের সময়। লভ্যাংশ সমতাকরণ তহবিল বলতে কি বোঝানো হয়? লভ্যাংশ সমতাকরণ তহবিল বলতে বোঝানো হচ্ছে, মনে করেন আমি কয়েকটা ইয়ারে ভাগ করলাম, 2010, 2011, 2012। মনে করেন 2010 সালে আমার কোম্পানি তার শেয়ার মালিকদের 5% করে লভ্যাংশ দিচ্ছে। 2011 সালে এসে আমার কোম্পানি মনে করেন লস করছে, এখন 2% করে লভ্যাংশ দিতে গেছে। এই সময় যদি আমি আমার কোম্পানি থেকে 2% করে লভ্যাংশ দেয়, তাহলে শেয়ার মালিকরা প্রচুর পরিমাণে ক্ষিপ্ত হবে। বলবে আমার আগের বছর 5% দিচ্ছে, এবছর 2% দিচ্ছে, এরা কি চুরি করতেছে, বাটপারি করতেছে? মানে তাদের ভেতরে একটা নেগেটিভ চিন্তা আসবে, এবং বাজারে হচ্ছে আপনার কোম্পানি সম্পর্কে খুব ব্যাড রিভিউ চলে আসবে। এই যে আপনার কোম্পানি সম্পর্কে খুব বাজে ধারণা আসবে, এটা কোনো কোম্পানি চায় না। তাই মনে করেন 2000, এটা যদি আমি বলি যে 2009, 2008, তো মনে করেন 2009 সালেও 5% দিয়েছিল। 2008 সালে কোম্পানির লাভ হয়েছিল মনে করেন 11%। তবে কোম্পানি 11% না দিয়ে 5% দিবে, তাহলে এক্সট্রা কত পার্সেন্ট থাকলো? 6% থাকে। এইখান থেকে লাভ হয়েছিল 11%, তবে দিছে শেয়ার হোল্ডারদের 5%। 6% আলাদা করে একটা ফান্ডে রেখে দিছে, যাতে এরকম যদি লস হয় কখনো, এই 6% থেকে 3% দিয়ে আবার 5% মিলাই দিবে। তাহলে এবছরও কি হয়ে গেল? 5% হয়ে গেল।
তাহলে কোনো মালিক সাধারণত কোনো ধরনের কথা বলতে পারবে না এবং ওই কোম্পানির কোনো ব্যাড রিভিউ বাজারে যাবে না। একবার যদি কোনো কোম্পানির ব্যাড রিভিউ কোনোভাবেই বাজারে চলে যায়, ওই কোম্পানি আগামী 10 বছরের ভেতরে আবার মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না। বুঝতে পারছেন? এখন আসেন, গ নাম্বারে কি বলা হয়েছে স্যার? গ নাম্বারে দেখেন বলা হয়েছে কি, জনাব রহিম কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আনুষঙ্গিক ব্যয়ের কথা তিনি চিন্তা করে কিছু টাকা রাখছেন এবং গৃহীত অর্থায়নের নীতিটি মূল্যায়ন করো, যে আসলে তার যে অর্থায়নের নীতিটা আছে এই অর্থায়নের নীতিটা কতটুকু যুক্তিসঙ্গত বা আসলে হচ্ছে ওইটা গ্রহণ করলে কোম্পানির জন্য কতটুকু লাভজনক। এখন ওনার নীতিটা কি? ওনার নীতিটা হচ্ছে, এই যে দেখেন, উদ্দীপকে জনাব রহিম কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছেন। উনি হচ্ছে সাধারণত ব্যয় সিদ্ধান্ত গ্রহণ করছেন। কি সিদ্ধান্ত গ্রহণ করছেন? উনি ব্যয় সিদ্ধান্ত গ্রহণ করছেন বা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করছেন। কিভাবে ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত উনি গ্রহণ করছেন? এই জায়গাটায় দেখেন, জনাব রহিম কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তাহলে ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত। কিভাবে? উনি মুদি দোকানের জন্য একটা রেফ্রিজারেটর ক্রয় করেছেন এবং এই ফ্রিজ ক্রয় করার কারণে ওনার প্রতিষ্ঠানে দেখেন আগের তুলনায় বিক্রয় বৃদ্ধি পাইছে। অর্থাৎ কি হয়েছে, আগে যে পরিমাণ বিক্রয় হতো তার থেকে ডাবল বিক্রয় শুরু হয়েছে ওনার প্রতিষ্ঠানে, অর্থাৎ ফ্রিজ কেনার ফলে এটা হয়েছে। এখন যেহেতু ফ্রিজ কেনার ফলে ওনার এই আহ বিক্রয়টা বৃদ্ধি পাইছে, এটা হচ্ছে ওনার বিনিয়োগ সিদ্ধান্ত। উনি বিনিয়োগ সিদ্ধান্ত পারফেক্টলি নিতে পারছেন, অর্থাৎ উনি যে একটা ফ্রিজ কিনবেন এই সিদ্ধান্তটা যথাযথভাবে নিতে পারছেন। এরপরে বলছে জনাব রহিমের গৃহীত অর্থায়নের নীতিটি মূল্যায়ন করো। জনাব রহিমের গৃহীত অর্থায়নের নীতিটা কি? এই যে দেখেন, উনি কিছু অংশ টাকা ব্যাংকে জমা রাখছে আর কিছু অংশ টাকা দিয়ে কাঁচামাল বা অন্যান্য ব্যয় নির্ধারণ করছে। এই যে উনি কিছু অংশ টাকা দিয়ে হচ্ছে ব্যাংকে জমা রাখছে, এটা হচ্ছে মুনাফা অর্জনের জন্য। একটা হচ্ছে মুনাফার জন্য ব্যাংকে টাকা জমা রাখছে, আর একটা হচ্ছে উনি ওনার খরচগুলা বহন করছে, এটা হচ্ছে তারল্য, তারল্য সংশোধনের জন্য। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি মুনাফা বনাম তারল্য নীতি। অর্থাৎ উনি হচ্ছে মিস্টার রহিম বা জনাব রহিম মুনাফা বনাম তারল্য নীতি অনুসরণ করেছেন। অর্থাৎ এই নীতিটা কি ওনার জন্য? মুনাফা বনাম তারল্য নীতি। এখন আমি যদি একটু বুঝাই দিই আপনাদেরকে, যদিও আগেও বোঝানো হয়েছে, মুনাফা বনাম তারল্য নীতি। দেখেন, আপনার কাছে মনে করেন 1 লক্ষ টাকা আছে। আপনি চাইলে পুরো 1 লাখ টাকা মুনাফার জন্য ইনভেস্ট করতে পারেন। যখন আপনি পুরো 1 লাখ টাকা মুনাফার জন্য ইনভেস্ট করবেন, তখন কিন্তু আপনার কোনো তারল্য নেই, তার মানে আপনার হাতে কোনো টাকা নেই। এখন যদি আপনার কোনো ধরনের প্রতিষ্ঠানে ইলেকট্রিসিটি বিল দেওয়া লাগে, আপনি কিন্তু দিতে পারবেন না, তার মানে আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। আবার আপনি যদি পুরো 1 লাখ টাকা হাতে রেখে দেন, তার মানে আপনার মুনাফা হয়ে গেল জিরো। আপনার ওই টাকা দিয়ে কোনো বাচ্চা পারলো না, মানে মুনাফা টোটালি জিরো। তাহলে আপনাকে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। কিভাবে ব্যালেন্স করতে হবে? মনে করেন মুনাফার ওখানে আপনি রাখলেন 60,000 টাকা, আর বাকি 40,000 টাকা হাতে রাখলেন আপনার দৈনিক খরচ নির্বাহ করার জন্য। এইভাবে আপনি হচ্ছে আপনার মুনাফা আর তারল্যের ভেতরে একটা ভালো ব্যালেন্স রাখতে পারেন। এটাকে বলা হয় মুনাফা বনাম তারল্য নীতি। বুঝতে পারছেন? নতুন আসলো কে? কে আসছে নতুন? এই অ্যানি আসছে। অ্যানির কোনো কথাবার্তা নাই। এই অংশটা বুঝতে পারছেন? সিকিউ আপনাদের আগে পড়ার অংশ। দেখেন, ফার্স্ট অধ্যায়ের একটা সামারি বলি, আমাদের সব চ্যাপ্টার শেষ। আমি পড়ানোর সময় বলছি নীতি থেকে মাস্ট একটা প্রশ্ন হবে। গ আর ঘ মাস্ট নীতি থেকে আসবে। তাহলে গ ঘ কোথা থেকে আসবে? নীতি থেকে আসবে। এরপরে আরেকটা অংশ আসেন, ওই যে বিনিয়োগ সিদ্ধান্ত আছে না, আয় সিদ্ধান্ত ব্যয় সিদ্ধান্ত, আয় বা ব্যয় সিদ্ধান্ত।
ওইখান থেকে গ বা ঘ আসবে। আরেকটা অংশ আসেন, ওই যে আপনার হচ্ছে আহ সরকারি অর্থায়ন, পারিবারিক অর্থায়ন আছে না, অর্থাৎ অর্থায়নের প্রকারভেদ। অর্থায়নের প্রকারভেদ থেকে আপনার হচ্ছে খ আসবে, বেশিরভাগ সময় খ আসবে। শুধুমাত্র ব্যবসায়িক অর্থায়ন থেকে গ ঘ আসবে। দেখেন আমি একদম টপিক স্পেসিফিক করে দিয়েছি একটা, একটু কালার করে দিই। এটা একটা, এটা একটা, এই একটা, আর এই একটা। এর বাইরে কোনো কোশ্চেনই হবে না, এর বাইরে প্রশ্নই হবে না, এই অধ্যায় থেকে এর বাইরে কোনো প্রশ্নই হবে না। সবগুলো সলভ করে দিতে হবে। অ্যানি, এগুলো কি সব সলভ করতে হবে? আচ্ছা একটা কাজ করেন নানি, তাহলে আমি আপনাকে বলি, আপনি এগুলা করে আমাকে দিয়েন, সাথে প্রশ্নটা আবার আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন, হ্যাঁ? দিলে আপনার যেটা যেটা প্রবলেম হয় সেগুলো আমি আবার কারেকশন করে আপনাকে দিয়ে দেবো, তাহলে আপনারও একবার প্র্যাকটিস হয়ে গেল, দেন আমিও আপনার প্রবলেম গুলো সলভ করে দিলাম। ঠিক আছে ভাইয়া? আপনি সময় নিয়ে নিয়ে করেন, মনে করেন একটা করে সেই একটা আমারে পাঠিয়ে দিলেন, তাহলে আমি ওই একটা আবার যে জায়গায় প্রবলেম থাকলো সেটা সলভ করে আপনাকে আবার দিয়ে দিলাম। আপনি আবার আরেকদিন একটা করে সেটা আমাকে দিয়ে দিলেন, দেন আমি আবার সলভ করে আপনাকে দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে, তারপরে অংশে আমরা আসি। CQ3 আমি আগেই করাই রাখছি, তো এটা নিয়ে আমি আজকে আর কথা বলবো না। এই ম্যাথটা হচ্ছে এই অধ্যায়ে যখন করাইছিলাম তখনই হচ্ছে আমি এটা শেষ করে রাখছি। এনি বুঝছেন কি বলছি, নাকি আবার বলবো? এবার আসেন 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, ওকে ঠিক আছে নাই, পদ্মা ব্যাংকের অনুমতি নিয়ে গোলাপ ব্যাংক সুনামের সাথে গ্রাহক সেবা দিয়ে আসছিল। কার অনুমতি নিয়েছে? পদ্মা ব্যাংকের অনুমতি নিয়েছে। এই হচ্ছে পদ্মা একটা ব্যাংক, পদ্মা একটা ব্যাংক যার অনুমতি নিয়েছে কি? গোলাপ ব্যাংক। নিয়ে সুনামের সাথে গ্রাহক সেবা দিয়ে আসছিল। সম্প্রতি উক্ত ব্যাংকের কয়েকজন গ্রাহক, অর্থাৎ গোলাপ ব্যাংকের কয়েকজন গ্রাহক চেক উপস্থাপন করে নির্দিষ্ট সময়ে অর্থ উত্তোলন করতে পারেনি, অর্থাৎ চেক দেখাইছে তবে ব্যাংক কোনো টাকা দিতে পারেনি। ফলে গ্রাহক অসন্তুষ্ট দেখা যায়। এমত অবস্থায় পদ্মা ব্যাংক উক্ত ব্যাংকে ব্যাংকিং ব্যবসায়ের একটা নীতি মেনে চলার পরামর্শ দেয়। এইখানে দেখেন পদ্মা ব্যাংকটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ কি? কারণ পদ্মা ব্যাংকের অনুমতি নিয়ে হচ্ছে গোলাপ ব্যাংক খুলছে। গোলাপ ব্যাংকটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। যদিও আপনাদের দুইটা চ্যাপ্টারই আছে, কিন্তু বাণিজ্যিক ব্যাংকও আছে, কেন্দ্রীয় ব্যাংকও আছে, তো মাথায় রাখেন দুইটা অংশ ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে পদ্মা, আর গোলাপ ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তাহলে পদ্মা আপনাকে জিজ্ঞাসা করছে পদ্মা কোন ধরনের ব্যাংক। দেখেন গ নাম্বারে জিজ্ঞাসা করছে পদ্মা কোন ধরনের ব্যাংক। পদ্মাটা কোন ধরনের ব্যাংক? পদ্মা হচ্ছে আমাদের তাহলে কেন্দ্রীয় ব্যাংক। এখন কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?
কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে সেই জিনিসটা এখন আমাদেরকে এখানে ব্যাখ্যা করতে হবে। যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটা দেশের সকল ব্যাংকের পিতা বা মাতা, অর্থাৎ ফাদার অফ ব্যাংক। সেই ব্যাংক হচ্ছে সকল ব্যাংকগুলোকে সাধারণত কি করে থাকে, অনুমতি দিয়ে থাকে, এবং একটা ব্যাংক হচ্ছে খুলবে কি খুলবে না সেটার জন্য পারমিশন দিয়ে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক। যেমন মনে করেন আপনি যদি বাইরে ঘুরতে যাইতে চান, কার পারমিশন লাগবে? বাবা বা মায়ের পারমিশন লাগবে, তাই না? ঠিক যেমনই পারমিশন লাগে তেমনি বাংলাদেশে একটা যদি নতুন ব্যাংক খুলতে হয়, আপনাকে বাংলাদেশ ব্যাংকের থেকে অনুমতি নিতে হবে। এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের আহ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এখন কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে আমরা যদি আরো একটা জিনিস দেখি, যে কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা। কেন? কারণ এ হচ্ছে সরকারি একটা ব্যাংক, এর কখনো উদ্দেশ্য কি না, মুনাফা অর্জন করা নয়। এবং এই কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে নিকাশ ঘরের কাজ সম্পন্ন করা। এখন নিকাশ ঘরটা কি? এই নিকাশ ঘর হচ্ছে, মনে করেন নুসাইবা রানীর ভেতরে ঝগড়া বাঁধছে, হ্যাঁ, এখন সমাধান করবে কে? শাইনুর স্যার। এখন মনে করেন আপনাদের দুইজনের মধ্যে ঝগড়া বাঁধছে, সমাধানটা করলাম আমি, তার মানে আমি হচ্ছে নিকাশ ঘরের কাজটা করে দিলাম। ঠিক তেমনি মনে করেন সোনালী ব্যাংক আর জনতা ব্যাংকের মধ্যে চেকের আদান প্রদান হয়েছে। এই যে চেকের আদান প্রদান হয়েছে, একটা ভেজাল বাঁধছে, এই ভেজালটা সমাধান করবে কেন্দ্রীয় ব্যাংক। আর এই কাজটুকুকেই বলা হয় নিকাশ ঘর। এতটুকু তো বুঝতে পারছেন না? তাহলে এই জিনিসগুলো, অর্থাৎ যখন আপনি কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে লিখবেন, কিছু কিছু টার্মস আছে, কিছু কিছু শব্দ আছে, এই শব্দগুলোকে ব্যবহার করবেন। তাহলে যে অজপাড়াগাঁয়ের যে টিচার আছে, বা মনে করেন কিছু কিছু মূর্খ টিচারও থাকে, কিছু মনে করেন না, হ্যাঁ, কারণ হচ্ছে ওরা সারা বছর পড়াশোনা করে না, তো তখন আপনি যখন এই কঠিন শব্দগুলো লিখবেন, ওই স্যার এই শব্দগুলো দেখেই টাসকে খেয়ে যাবে এবং আপনাকে মার্কস দিয়ে দিবে। তো আপনাকে ইমপ্রেস করতে হবে, করে মার্কস নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কাজ। অর্থাৎ নিকাশ ঘর তাহলে আমরা কিভাবে বুঝাবো যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে নিকাশ ঘরে কাজ করে, সকল ব্যাংকের অভিভাবক বা সকল ব্যাংকের পিতা। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত দেখা যায় কি, একটা দেশে ব্যাংক খুলবে কি খুলবে না সেটার অনুমতি দিয়ে থাকে, এবং সেই দেশে কোনো ধরনের টাকা ছাপানো হবে কিনা সেটার পারমিশনও দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক। বুঝতে পারছেন না? এরপরে আসেন, পদ্মা ব্যাংক কর্তৃক প্রদানকৃত নীতিটি গোলাপ ব্যাংকের সুনাম বৃদ্ধিতে সহায়ক। পদ্মা ব্যাংক বলছে গোলাপ ব্যাংকে একটা নীতি অনুসরণ করতে। কোন নীতি জানেন? নীতিটা হচ্ছে কাস্টমার সম্পর্কে, অর্থাৎ সেবা দেওয়া, সেবাই মূল উদ্দেশ্য। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? সেবা প্রদান করা। কিভাবে জানেন? দেখেন, বাণিজ্যিক ব্যাংকের নাম একটা আপনাদেরকে বলি, সোনালী ব্যাংক বা জনতা ব্যাংক। আরেকটা বাণিজ্যিক ব্যাংকের নাম বলি, সেটা হচ্ছে মনে করেন ডাচ বাংলা ব্যাংক। আপনি যখন জনতা ব্যাংকে যাবেন, দেখবেন যে ওইখানের অফিসারদের ভুঁড়ি মোটা, হ্যাঁ, যেহেতু সরকারি ব্যাংক, এরা বেশিরভাগ সময় খেয়ে খেয়ে, আবার কারোর বাবা মা থাকলে কেউ রাগ করেন না, বুঝছেন, আমি সবারই বলতেছি না, আমি অন অ্যান অ্যাভারেজে বলতেছি, মানে বেশিরভাগ ব্যাংকে এই ধরনের সিস্টেম আছে। রিজনটা হচ্ছে সরকারি ব্যাংকে কোনো ধরনের জবাবদিহিতা নাই, কিন্তু বেসরকারি ব্যাংকে হচ্ছে আপনার চরম লেভেলের একটা জবাবদিহিতা আছে। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা দেখা যায়, যদি আপনি যান, আপনাকে স্যার স্যার বলবে, ম্যাডাম ম্যাডাম বলবে, চা কফি অফার করবে এবং আপনাকে বিভিন্ন ধরনের সেবা দিবে। তবে সরকারি ব্যাংকে গেলে ওর ভাই তো চাকরি যাবে না, এই জন্য দেখবেন যে হচ্ছে ও ঘুরে ঘুরে বেড়ায়, পান খায়, বিড়ি খায়, আর বুড়ি মোটা হয়, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে, যেহেতু ওর কোনো ধরনের জবাবদিহিতা নাই, তাই ও বসে থাকে। আর এই বসে থাকার কারণে, এই দেখেন এইখানে একটা কাহিনী বলেই দিল, যে তার কাছে চেক নিয়ে গেছে কিন্তু সে টাকা দিতে পারেনি। কারণ কি? কারণ হচ্ছে ওর কোনো জবাবদিহিতা নাই, তাই ও টাকা দিতে পারে নাই। এই জন্য গ্রাহক আবার অসন্তুষ্ট দেখা দিছে। এই ক্ষেত্রে পদ্মা ব্যাংক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকে বলছে, ভাই তুমি হচ্ছে নিয়ম নীতি মেনে চলো, সেবা দাও ঠিক মতো, আদর্শ নীতি হচ্ছে তোমার সেবা দেওয়া। এই ধরনের পরামর্শ তাকে দেওয়ার ফলে কি হলো, ওই গোলাপ ব্যাংকের আবার আস্তে আস্তে সুনাম বৃদ্ধি পাইলো। যখন সে ভালো মতো সেবা দিবে, তখন তার সুনাম বৃদ্ধি পাবে। আমাদের দেশের জনতা ব্যাংকে কিন্তু সার্ভিস খুব একটা ভালো নাই, কিন্তু ডাচ বাংলা ব্যাংকে গেলে দেখবেন তাদের সুবিধাটা অনেক বেশি। এই অধ্যায় থেকে আপনাকে যদি আমি স্পেসিফিক করে বলি, এই অধ্যায় থেকে প্রশ্ন হবে এই টাইপসের, আর গ নাম্বারে অলওয়েজ জিজ্ঞাসা করবে এটা কোন ধরনের ব্যাংক। আমি এটা আপনার প্রশ্ন আউট করে দিলাম। এই প্রশ্ন আসবে, আসবে এবং আসবে। না আসলে তার জন্য আমাকে জরিমানা করবেন, ঠিক আছে? গ নাম্বারে কি হবে? মাস্ট একটা কোশ্চেন হবে, ওই ব্যাংকটা কোন ধরনের ব্যাংক। এখন যদি আপনি না পারেন, পরীক্ষার রুম থেকে নিজেরা থাপড়াইতে থাপড়াইতে বের করে নিয়ে আসবেন।
আমি আপনার কোশ্চেন বলে দেওয়ার পরে যদি অ্যান্সার না করতে পারেন, এবং এটার আরো একটা অ্যান্সার বলি, বুঝছেন, যে পড়ে না যাবেন তার জন্য এই ট্রিক্সটা, হয় এটা বাণিজ্যিক ব্যাংক হবে নাহলে এটা কেন্দ্রীয় ব্যাংক হবে। এখন আঙুল কামড় দিয়ে দেখবেন যে আপনি যদি নাই পারেন কেন্দ্রীয় ব্যাংক না বাণিজ্যিক ব্যাংক, যে আঙুলে বেশি জোর লাগবে সেই আঙুলেই হচ্ছে অ্যান্সার করে দিয়ে আসবেন। ঠিক আছে, এর থেকে মনে হয় না শর্টকাট কোনো টেকনিক আমার জানা আছে। আমি যদিও জানি নুসাইবা অ্যানি আপনারা পড়াশোনা করেন, কিন্তু আমি জানি তো এটা তো আবার রেকর্ড যাবে না। অনেকগুলো স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করবে না, পরীক্ষার আগের দিন এসে রেকর্ডটা দেখবে, তার জন্য আমি ওই উদাহরণটা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা তো ফাঁকিবাজ না, হইলে কি আর ক্লাস করতেন? ওকে, এখন বিষয়টা হচ্ছে তাহলে কিভাবে অ্যান্সার করবেন বুঝতে পারছেন। ব্যাংক হচ্ছে দুই প্রকার, এক কেন্দ্রীয় ব্যাংক আর এক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। ওকে, পরেরটা আসেন, সিকিউ নাম্বার 5। এবং আজকে আমি এই কোশ্চেনের মাধ্যমে আজকের ক্লাস শেষ করব, কিছু মনে করেন না। সিকিউ 6 আমি রাখছি, যদিও চেষ্টা করবো ওটাকে শেষ করানোর। হ্যাঁ, এবার আসেন, বলছে ঝিনুক ব্যাংক, ব্যাংকের আর নাম খুঁজে পায় নাই, পাগল ছাগল প্রশ্ন বানাইছে। ঝিনুক ব্যাংক জনগণের আমানতের একটা বড় অংশ অন্যত্র বিনিয়োগ করেন। কোথায় বিনিয়োগ করেন? অন্যত্র বিনিয়োগ করেন। মনে করেন লন্ডনে বিনিয়োগ করছে। আপনারা আবার কেউ ভাইবেন না যে আমি কোন দলের লোকরে বলছি, না হলে আবার ভাবেন যে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করছে, যা একটা করছে ভাই, দেশের টাকা তো বিদেশে পাচার না করলে মিষ্টি লাগে না। এখন এই যে জনগণের আমানতের একটা বড় অংশ সে কি করছে? অন্যত্র বিনিয়োগ করছে, খুব ভালো কথা। ফলে ব্যাংকের আয় বৃদ্ধি পেলেও, ব্যাংকের কিন্তু আয় বৃদ্ধি পাইছে, আমানতকারীদের চাহিদা মাত্র বা জমাকৃত অর্থ চাহিদা মাত্র ফেরত দিতে পারতেছে না। তার মানে একটু সহজ করে বলি, আপনি আমি যে টাকা ব্যাংকে রেখে আসছি সেই টাকাটা ওই বেটারা নিয়ে অন্য জায়গায় বিনিয়োগ করছে। এখন যেহেতু টাকাটা অন্য জায়গায় বিনিয়োগ করছে, আপনি আমি যখন চেক নিয়ে যাচ্ছি যে ভাই টাকা দাও, বলতেছে 5 দিন পরে আসেন, 6 দিন পরে আসেন, মানে ঘুরাচ্ছে, বুঝছেন। তার মানে আমাদের টাকা ঠিক মতো দিতে পারতেছে না। এমতো অবস্থায় ব্যাংকটি তার আর্থিক সংকট নিরসনে, অর্থাৎ ওর তো এখন আর্থিক সংকট আছে, ওর কাছে টাকা নাই, অগ্রগতি ব্যাংকের শরণাপন্ন হলো। কার শরণাপন্ন হয়েছে? অগ্রগতি ব্যাংকের শরণাপন্ন হওয়া মানে কি, তার কাছে গিয়ে ধর্ণা দিছে, হাত পায়ে জড়ায় ধরছে, ভাই কিছু করেন। অগ্রগতি ব্যাংক তাকে প্রয়োজনীয় সহায়তা করে থাকে। কে সহায়তা করে থাকে? অগ্রগতি ব্যাংক। খুব ভালো কথা। ক নাম্বার খ নাম্বারে আমি এখন যাচ্ছি না, আমি দুইটাই আগেই বুঝাইছি। ক জানি কাগজী মুদ্রার প্রচলন হয় আমাদের মধ্যযুগে। প্রাপ্য বিলের বাট্টাকরণ বলতে আমরা ওই দিন বুঝাইছিলাম যে একটা প্রাপ্য বিল, আচ্ছা সিকিউ 6টাও করাবো, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা যদি আমাকে সাহস না দেন, পিছে থেকে তো আমাকে কেউ ঠেলতে হবে না। থ্যাংক ইউ। আচ্ছা, প্রাপ্য বিলের বাট্টাকরণ কি? ওই দিন আমি একটা গল্প বলছিলাম, গল্পটা মনে আছে? মনে করেন আপনাদের মামুন স্যার, হ্যাঁ, আপনাদের মামুন স্যার আপনাদের থেকে বাকিতে কিছু কিনছে। বাকিতে যখন কিছু কিনছিল মামুন স্যার, তখন আপনাদের কাছে একটা লিখিত চুক্তিপত্র দিছে। কি দিছে? একটা কন্ট্যাক্ট ফাইল দিছে আপনাদের কাছে, যে এই যে নুসাইবা, তোমার থেকে বাকিতে আমি এই পণ্য কিনলাম, এই একটা লিখিত ডকুমেন্টস তোমাকে আমি দিলাম। তো তার মানে আপনার কাছে একটা লিখিত দলিল থাকলো। এই যে লিখিত দলিলটা থাকলো, এটা হচ্ছে আপনার জন্য প্রাপ্য বিল। এখন ওই লিখিত দলিলে লেখা আছে যে 6 মাস পরে আপনি ওই যে, মনে করেন লিখিত দলিলে লেখা আছে 6 মাস পরে আপনি 5,000 টাকা পাবেন। ওই দলিলটা যখন মামুন স্যারকে আবার ফেরত দিবেন, তখন মামুন স্যার আপনাকে 5,000 টাকা দিয়ে দিবে। কয় মাস পরে? 6 মাস পরে। তবে মনে করেন হঠাৎ করে 2 মাস বা 2.5 মাস পরে আপনার হচ্ছে টাকার দরকার। এখন আপনি কি করবেন? ওই যে দলিলটা আছে না, ওই দলিলটা নিয়ে বাণিজ্যিক ব্যাংকের কাছে যাবেন, অর্থাৎ যে কোনো ব্যাংকে যাবেন। ব্যাংকে আপনি যখন যাবেন, তখন ব্যাংক কর্তৃপক্ষ বলবে, ভাই এই দলিলটা তো 6 মাস পরে টাকা উঠানো যাবে। তো যেহেতু আপনি আসছেন, ভালো কথা, তো যেহেতু 5,000 টাকা, আমি আপনাকে 4,500 টাকা দিতে পারবো। দেখেন আপনার কিন্তু টাকা ছিল 5,000, কিন্তু সে দিচ্ছে 4,500। তার মানে 500 টাকা সে হচ্ছে চার্জ কেটে নিচ্ছে। এবং তখন হচ্ছে আপনি এই দলিলটা ব্যাংকের কাছে দিবেন, ব্যাংক ওইটা 6 মাস পর্যন্ত নিজের কাছে রাখবে, এবং 6 মাস পরে গিয়ে মামুন স্যারের খুঁজে মামুন স্যারের কাছ থেকে টাকা আদায় করে নিবে ব্যাংক। এই যে জিনিসটা করলো, প্রাপ্য বিলটা আপনি আগে থেকে ভাঙালেন এবং যার কারণে 4,500 টাকা পাইলেন, এটাকে বলা হয় বাট্টাকরণ, ভেঙে ফেলা।
প্রাপ্য বিলটাকে কি করা, ভেঙে ফেলা, বাট্টাকরণ করে ফেলা, এটাই হচ্ছে প্রাপ্য বিলের বাট্টাকরণ। এরপরে আসেন ঝিনুক ব্যাংক ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতি লঙ্ঘন করছে? কাস্টমারদের চাহিদা মাত্র ও যেহেতু টাকা দেয় নাই, তাহলে ও এখন কোন নীতি লঙ্ঘন করেছে বলেন? এবারে একটু বলেন তো, একটু আগে কিন্তু এই টাইপের একটা প্রশ্ন ছিল, তাহলে আপনারা আমাকে নিশ্চয়ই বলতে পারবেন যে এটার অ্যান্সার কি হবে। অ্যানি, নুসাইবা? আমি আপনাদের কাছে জানতে চাই এটা তাহলে কোন নীতি হবে বলেন। একটু আগে আমি এটা বলে আসছি। একটু রেসপন্স করলে আমার মনে হয় আপনারা ক্লিয়ারলি পারবেন, আপনারা সবাই ব্রিলিয়ান্ট। বলেন, আমি একটু শুনি। বলবেন না? কি হলো? কেউ কোনো রেসপন্স করেন না, বিষয়টা কি ঠিক হলো? দেখেন, এইখানে একটা জিনিসের কথা বলছে, যখনই কেউ টাকা চাইতে গেছে সে টাকা দিতে পারে নাই, আর যখনই কেউ টাকা চাইতে যাবে এবং টাকা না দিতে পারবে, এটাকে বলা হয় কি, তারল্য নীতি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তারল্য নীতি। অর্থাৎ তারল্য নীতি উনি কি করছেন? লঙ্ঘন করছেন। ওরে, ভেরি গুড, হয়েছে হয়েছে। অ্যানি, চকলেট দিব নাকি না হাই ফাই দিব? হয়েছে। আচ্ছা, নুসাইবাও পারে কিন্তু ও ভয়ে বলতেছিল না, যদি এদিক সেদিক হয়ে যায় স্যার কি বলবে। আচ্ছা, দিব, চকলেট পাঠায় দিব আমি। তামির আসছে এখন। আচ্ছা, যেহেতু তার কাছে নগদ টাকা ছিল না, সে চাইবা মাত্র দিতে পারতেছিল না, তাই হচ্ছে তার কি সংকট দেখা দিয়েছিল? তারল্য সংকট দেখা দিয়েছিল। আর এই যে তারল্য নীতি, অর্থাৎ তারল্য নীতি সে লঙ্ঘন করছে, সে নিজের কাছে টাকা না রেখে পুরো টাকাটাই বেটা ইনভেস্ট করে ফেলছে। এর কারণে ওই প্রতিষ্ঠানের তারল্য নীতির ঘাটতি দেখা দিয়েছিল, এবং এটা সে তারল্য নীতি লঙ্ঘন করে ফেলছে। তাহলে এখন এটাকে আমাদের একটু ব্যাখ্যা করে বুঝাতে হবে যে তারল্য নীতি কি, মুনাফা নীতি কি, এই জিনিসটা একটু সুন্দর মতো ব্যাখ্যা করতে হবে। ঘ নাম্বারে আসেন, ঝিনুক ব্যাংকের আর্থিক সংকটে অগ্রগতি ব্যাংকের সহায়তা করার যৌক্তিকতা। ঝিনুক ব্যাংক হচ্ছে আর্থিক সংকটে ছিল, এ ছিল বাণিজ্যিক ব্যাংক। এ আবার সাদা হয়ে যায় কেন, বুঝলাম না। আর এই যে অগ্রগতি ব্যাংক আছে ছোট ভাই, এ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কি ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। তো মনে করেন নুসাইবা বা ইয়ানি বা তাহমিদ, আপনারা হচ্ছে কেউ এখন অর্থের ঘাটতিতে পড়ছেন, এই ঘাটতি মিটাবে কে? নিশ্চয়ই আপনাদের বাবা বা মা। ঠিক তেমনি কোনো ব্যাংক যদি অর্থের ঘাটতিতে পড়ে, তাহলে তার বাবা বা মা এসে তার ঘাটতি মিটাবে। এই বাবা বা মাটাকে, এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের বাবা বা মা। যেহেতু ঝিনুক ব্যাংকের আর্থিক সংকট দেখা দিয়েছে, অর্থাৎ অর্থের সমস্যা দেখা দিয়েছে, এই ক্ষেত্রে অগ্রগতি ব্যাংকই হচ্ছে তাকে সহায়তা করবে, এবং এটা যৌক্তিক। যদি আপনি এক কথায় লিখতে বলেন, আমি কি লিখবো তাহলে? ঝিনুক ব্যাংকের আর্থিক সংকটে অগ্রগতি ব্যাংকের সহায়তা করার বিষয়টি যৌক্তিক, বা লিখতে পারেন সম্পূর্ণ যৌক্তিক। যৌক্তিকতার পক্ষে আমি আমার মতামত বিশ্লেষণ করলাম। তখন লিখবেন যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের অভিভাবক, সে সকল ব্যাংককে দেখাশোনা করে, এবং কোনো ব্যাংক যদি কোনো ধরনের তারল্য ঘাটতিতে ভোগে, তাহলে সেই ক্ষেত্রে এই তারল্য ঘাটতি থেকে মুক্তি দিয়ে তাকে সহায়তা করার দায়িত্ব একমাত্র ওই দেশের কেন্দ্রীয় ব্যাংকের। যেহেতু ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক এই দায়িত্ব পালন করে থাকে, তাই আমরা ধরে নিতে পারি ঝিনুক ব্যাংকে অগ্রগতি ব্যাংক যে ধরনের সহায়তা করছে সেটা সম্পূর্ণরূপে যৌক্তিক। ওকে, বুঝতে পারছেন?
স্যারেরা এভাবে লিখে দেন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি কি লিখবেন, বাণিজ্যিক ব্যাংকের কাজ কি কি সেটা লিখবেন, এবং দুইটা ব্যাংকের ভেতরে একটা সম্পর্ক কি সেটা খুব সুন্দর মতো করে বুঝাবেন। নুসাইবা ইয়ানিয়া তাহমিদ, আপনাদেরকে আপনাদের বছর শেষ হলে আমি একটা গিফট পাঠিয়ে দিব, এবং সেটা আমি আগে বলবো না, আপনারা আপনাদের অ্যাড্রেসটা আমাকে বলবেন আমি যখন পাঠাবো তার আগে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সের জন্য, আর আপনার ক্লাসের রেসপন্সের জন্য আপনাদেরকে আমি যেটা পারবো সেটা আমি পাঠিয়ে দিব। ওকে, তবে অবশ্যই সুন্দর হবে, আশা করি আপনাদের পছন্দ হবে। এরপরে আসেন CQ6। কি গিফট চান আপনারা, আগে সেটা আমাকে বলেন তো দেখি, আপনাদের কি টাইপসের গিফট দরকার। ঠিক আছে, তাহলে নুসাইবারে ওটাই যাবে। কিন্তু সমস্যা আছে তো নুসাইবা, আইসক্রিম যদি আমি পাঠাই বাসা পর্যন্ত যাইতে যাইতে তো গলে শেষ, এখন তাহলে কি করা যাবে? আচ্ছা, ওটার আরেকটা ওয়ে আছে, আইসক্রিমের অ্যামাউন্ট চলে যাবে, ঠিক আছে, তাহলে আপনি আইসক্রিম কিনে খাইতে পারবেন। আমি কি দিব সেটা তো আমি বলবো না, ওটা সারপ্রাইজ থাকবে, আপনি এখন আমাকে বলে দেন যে আপনি কি চান। যেমন নুসাইবা যেটা বলছে ওর এটা পছন্দ, আপনিও ঠিক তেমন বলতে পারেন আপনার এটা পছন্দ। আর তাহমিদ কি কিছু বলবে? আচ্ছা, ঠিক আছে। কেমন কেমন কেমন, মানে কি টাইপসের আমারে বলেন। আমার ভাই এই সম্পর্কে এক্সপিরিয়েন্স কম আছে, এই জন্য আমি আপনাকে আবার রিপিট কোশ্চেন করতেছি যে কেমন বা কি টাইপসের। দেখি তাহমিদ কি বলে, আপনার কি পছন্দ, ওরা দুইজন তো বললো, আপনি বলেন। তাহলে যার যেমন পছন্দ সেই পছন্দের জিনিস দিলে আরো বেশি খুশি হবেন আপনারা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওরে বাবা, আপনার হবি না, আপনার কি টাইপসের গিফট পছন্দ, মানে কি টাইপসের গিফট পাইতে পছন্দ বা ভালো লাগে। জানি, আপনারা যদি আমি একটা জীবন্ত বিড়াল ধরে পাঠায় দিই, না হলে জীবন্ত রয়্যাল বেঙ্গল ডগ ধরে পাঠিয়ে দিই, তাহলে কি হবে বলেন? যদিও আমি প্রচুর ভয় পাই, ধরতে পারবো না। বাংলাদেশের জাতীয় প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল ডগ। ওকে তাহমিদ, আমিও এটাই আইডিয়া করছিলাম যে ছেলেদের এই টাইপসের গিফটই বেশি পছন্দ। ঠিক আছে, ওকে ডান। আচ্ছা, ঠিক আছে, সবারটা চলে যাবে ইনশাল্লাহ, আমি পাঠানোর আগে আপনাদেরকে অবশ্যই আপনাদের তিনজনকে জানাবো, আপনাদের অ্যাড্রেসটা আমি নিব। ঠিক আছে, এই আপনাদের বাসা ঢাকার আশেপাশে কার, তিনজনের মধ্যে, মানে একবারে ঢাকার ক্লোজ টু ঢাকা, মানে ঢাকার খুব কাছাকাছি 1-2 ঘন্টা এরকম বাসা কার? কোথায় তামিদ? আমরা একটু বেশি পার্সোনাল কথা বলতেছি, কিছু মনে করেন না, হ্যাঁ? নুসাইবা, আপনাদের এলাকায় নাকি মারধর দেয় তা নাকি? আমি ভয় পাই, আমি জানি না সত্যি, কেন আমি জানি না, আমি ভয় পাই কেন জানেন? ওই যে আমি যখন ঢাকাতে আসছি তখন নারায়ণগঞ্জে সম্ভবত 6টা না 7টা মার্ডার হয়েছিল না? আপনারাও শুনে থাকার কথা, 6টা না 7টা সম্ভবত মার্ডার হয়েছিল, কে জানি শামীম ওসমান না কার লোকজন। না, আপনারা তো ভদ্র, সবাই না। ওই যে ওই নিউজ দেখার পর থেকে আমার কেন জানি ভয় করে ওই এলাকার নাম শুনলেই। তা আমি জানি কোন এলাকা বললো। আপনি বাড্ডার বাসিন্দা?
এই তাহমিদ, সাউথ বাড্ডায় কোথায়? কি বলেন নানি, আমি যাব না। আমি তো ভাবলাম আপনারা নুসাইবের বাসা কাছাকাছি, তাহলে আমি চলে যাবো ওইদিকে, একদিন গিয়ে আপনাদের সাথে সরাসরি দেখা করে আসবো। দাঁড়ান দিচ্ছি, আনমিউট করে দিচ্ছি। মারবেন নাকি? আমি গেলে আবার আমারে মেরে দিবেন? দেখেন, আনমিউট করছি ওই যে নুসাইবারেও। আসসালামু আলাইকুম স্যার। নুসাইবার জোরে বললেন, হ্যাঁ। আচ্ছা বলেন স্যার, বলেন। শোনা যাচ্ছে? বলেন, শুনতে পাচ্ছি আমি। আমাদের বাসায় আসলে মারবো না আপনাকে। শুনি না কেন? দাঁড়ান তো একটা মিনিট, আসলেই শুনতেছি না। হ্যালো হ্যাঁ বলেন স্যার। স্যার, আমাদের বাসায় আসলে আপনাকে মারবো না, চিন্তা করেন না। না, আমি সত্যি বলতে কি, ওইদিকে হচ্ছে ভয় পাই ওই নিউজটা দেখার পর থেকে, কেন জানি ভয় এই করে। দিকটাতে আসলে একটু সন্ত্রাসী টাইপের বেশি, আমার নিজের বাসা থেকে বের হইতে ইচ্ছা করে না, খুব ভয় আচ্ছা, করে। কোন সময় না বুঝ- কোন সময় কোনো অঘটন ঘটে যায়, এই এই যে কারণে। দেখছেন, আপনারাও ভয় পান, তাহলে তো আমি ভয় পাওয়া খুব স্বাভাবিক। সমস্যা নেই, নতুন মানুষকে কেউ মারবে না। আমি নতুন দেখে মানে মারবে না, ওই প্রথম দিনের জন্য ছেড়ে দিবে? দিবে দিবে। আচ্ছা, যাব, ইনশাল্লাহ যাব। যেহেতু আপনাদের দুইজনের বাসা কাছাকাছি, তাহলে গিফট নিয়ে সরাসরি আমি ওখানে চলে যাব, সমস্যা নেই। কার? অ্যানির? হ্যাঁ, এনিও তো বললো ওর বাসা ওখানে। তাহলে তো ভালোই, তোমার সাথে দেখা করতে আসবো না। হ্যাঁ, ওর বাসাও দেখলাম ওই জায়গাটাতে। অ্যানি শুনতে পাচ্ছেন? ওর বাসাও ওখানে, ও আমাকেই তো এটাই বললো যে ওর বাসাটাও ওখানে। যেহেতু আপনাদের দুইজনের বাসাই ওখানে, তাহলে গিফট সরাসরি নিয়েই আসা যাবে। আর তাহমিদের বাসা তো একবারে আমাদের এডু পরিবারের গেটের বরাবর। তাহমিদ, আপনি কালকেই চলে আসেন। নুসাইবা, আপনি আর ইয়ানি, আপনাদেরকে আমি আসতে বলতে পারতেছি না, অনেক দূরের পথ আপনাদের জন্য। তো আপনাদের গিফট নিয়ে তাহলে আমি চলে আসবো। তবে আপনারা আমাকে আগে এনশিওর করেন আপনারা আমার মেরে ফেলবেন না। মজা করলাম, বুঝছেন। আহ না, এক এক এলাকায় তো কিছু কিছু আগে ছিল এরকম সন্ত্রাসী টাইপসের, এখনো হয়তো পলিটিক্যাল কিছু রিজনে এরকম থাকতে পারে, বাট আমার মনে হয় এখন পরিবেশ পরিস্থিতি অনেকটাই নর্মাল হয়েছে। তো প্রবলেম না, চলে আসবো আমি ইনশাল্লাহ। আর গেলে আপনাদের সাথে দেখা হবে। তাহমিদ, আপনি অফিসে চলে আসেন ডিরেক্ট। হ্যাঁ, আপনার তো কোনো ভয় করবে না, আপনি অনেক সাহসী জানি আমি। ঠিক আছে, তাহলে আপনাদের দুইজনের সাথে একই দিনে দেখা হবে। পরবর্তীতে আমি জানাই দিব কবে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি বাইক নিয়ে চলে আসবো। আমার আসতে খুব বেশি সময় লাগবে না, ঢাকা থেকে তো নারায়ণগঞ্জ আসতে বাইকে খুব বেশি সময় লাগবে না। আচ্ছা, আমি আপনার সাথে দেখা করে আসবো তাহমিদ, চিন্তা নাই। ঠিক আছে, আমরা পরের অংশটুকু শেষ করি এবারে, ওকে। এখন হচ্ছে, সুদক্ষ ব্যবসায়ী জনাব সজল খান তার যাবতীয় লেনদেন নগদে করেন, মানে নগদ টাকায় উনি লেনদেন করেন। সম্প্রতি তার ব্যবসায়ের আয়তন বেড়ে গেছে, বিভিন্ন সময় বড় অঙ্কের টাকা বহন করতে হয়, তাই তিনি ব্যাংকে একটা হিসাব খোলেন। অর্থাৎ উনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। আর এই যে ব্যাংক অ্যাকাউন্ট উনি খোলেন, ব্যাংক অ্যাকাউন্ট খোলার মধ্যে দিয়ে যেটা হয়েছে, বাহ, এই হ্যাঁ, অ্যানির হচ্ছে যেটা দেখলাম, আপনি যে কোশ্চেন দিলেন আপনার স্কুলে এটা, এটা তো সম্ভবত খুব কাছাকাছি বাড্ডা থেকে। হ্যাঁ, এটা খুব কাছাকাছি বাড্ডা থেকে, এই সাইড দিয়ে খুব কাছাকাছি। ওকে, দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ, সবার সাথেই দেখা হবে, সেলিব্রেট হবে, ওকে।
আর আপনারা তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলে তো আরো ভালো মতো দেখা হবে, যেহেতু আমার ক্যাম্পাস। ভালো জায়গায় পড়াশোনা করতেছেন নুসাইবারও, আমি প্রথম থেকে দেখতেছি ওর পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন অনেক ভালো। কেও আমি দেখছি, আমি যে আপনারা আছেন ক্লাসে তাই বলতেছি তা না, আপনারা যদি ক্লাসে নাও থাকেন আমি এটা সবাইকেই বলি। বেশিরভাগ ক্লাসের রেকর্ডেড দেখলে আপনারা বুঝতে পারবেন যে আহ সব ক্লাসে প্রায় আমি আপনাদের স্পেসিফিক কয়েকজনকে বেশি খুঁজি। কেন খুঁজি জানেন? এখন বলতে পারেন স্যার আমি কি এইখানে কোনো ধরনের বৈষম্য করতেছি কিনা। আপনিও যখন টিচার হবেন তখন আপনিও বুঝবেন যে যে কয়জন ক্লাসে রেগুলার থাকতেছে এনারা একটু রেসপন্সিভ, হ্যাঁ, এনারা হচ্ছে পড়াশোনার প্রতি রেসপন্সিবল। সো নুসাইবারে আমি দেখছি যেটা সত্য, অ্যানিরে আমি দেখছি ও গতকালকেও পুরো প্রোগ্রাম শেষ করে এসে ক্লাসে ঢুকছে, তারপরে ক্লাসে জয়েন করছে। তাহমিদকে আমি দেখছি ও অনেক চুপচাপ থাকে, তবে ও ক্লাসে থাকে, যেটা ট্রু। তারপরে হচ্ছে রফিকুলকে আমি কিছুদিন খুব বেশি ক্লাসে অ্যাটেন্টিভ দেখছিলাম, মাঝে আবার কিছুদিন পাচ্ছি না। তার আগে হচ্ছে আমরা আরো কয়েকজনকে দেখছি। তারপরে হচ্ছে মিথিলাকে দেখছিলাম। মানে আমার তো কয়েকজনের নাম খুব ভালো রকম মুখস্থ হয়ে গেছে দেখতে দেখতে। মানে এরা ক্লাসে না থাকলেই আমার কেন জানি মনে হয় যে এরা কেন নাই, কি কারণে নাই, হ্যাঁ। মানে আমার তখন অফলাইন হইলে সত্যি কথা বলতে আমি হয়তো খোঁজ নিতাম যে কেন এরা নাই বা কোথায় গেছে, কোনো সমস্যা কিনা। বাট অনলাইন তো ওইভাবে কন্টাক্ট করা হয়ে ওঠে না। তো তারপরে হচ্ছে আপনাদের জন্য অনেক শুভকামনা থাকবে, এত কষ্ট করতেছেন। অনলাইনে পড়াশোনা করা অনেক ইজি, যেমন ঠিক তেমনি এখানে অনেক সুযোগ আছে হচ্ছে বিপথে যাওয়ার। আপনারা এই জায়গাটা ভালো জায়গা হিসেবে ইউজ করতেছেন, এটার জন্য থ্যাংক ইউ। আর বাবা মার কষ্টটুকুর মূল্য দিবেন এটা আশা করি। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে আপনারা ভালো মতো পড়াশোনা করতেছেন, তার মানে হচ্ছে আপনাদের টার্গেট হচ্ছে অনেক বড়। তো আশা করি আপনাদের স্বপ্নটা পূরণ হোক। আর এই স্বপ্ন পূরণে যদি আপনাদের পাশে আমরা থাকতে পারি বা আমি থাকতে পারি, তাহলে তো আরো ভালো। ঠিক আছে? তো যে কোনো প্রবলেম, পরীক্ষা রিলেটেড, কালকে পরীক্ষা, এখন আপনি আজকে হেজিটেট ফিল করতেছেন এই টপিকসটা আমি বুঝতেছি না, হইতে পারে না আপনার তো সব জিনিসে সমস্যা নাই, হয়তো পারে একটা টপিকসে আপনার প্রবলেম, বুঝতেছেন না, হেজিটেট ফিল হচ্ছে, স্যারে বলবো কি বলবো না, হেজিটেট ফিল করার কিছু নাই। গ্রুপে দ্বিতীয় যদি হেজিটেট ফিল হয় আপনারা পার্সোনালি আমাকে মেসেজ দিবেন, স্যার এটা একটু বুঝাই দেন। আমি যখনই ফ্রি হব আমি জিনিসটা আপনাদেরকে সলভ করে দিব। ওকে? তো আপনারা যে যত বেশি রেসপন্সিবল হবেন আমার কাছ থেকে তত বেশি সাপোর্ট পাবেন, আমাকে তত বেশি ফ্রেন্ডলি হিসেবে পাবেন। এটা হচ্ছে আমার সাইড থেকে। তো চেষ্টা করবেন পড়াশোনাটাকে আরো ভালো মতো করে করার। ঠিক আছে? আর কমার্সের 3টা এ প্লাস পাইলে তো মনে করেন সত্যি বলতে আপনার এ প্লাসের চান্স 90% বেড়ে যাবে। আমি গত ক্লাসে বলছি না, কমার্সের 3টা সাবজেক্টে এ প্লাস পাওয়াটা খুব জরুরি। কারণ আপনার এই 3টা সাবজেক্টের মেইন ফিগার কিন্তু এইচএসসি তে আছে। মানে এর যে এসএসসি, এইটার মেইন ফিগারটা এইচএসসি তে। সেই এসএসসি ভালো মতো না বুঝলে এইচএসসি তে খুব বাজেভাবে সাফার করা লাগবে। এই যারা হচ্ছে শর্ট সিলেবাসে গেছে বিশেষ করে, মানে আপনাদের আগের ব্যাচগুলা শর্ট সিলেবাসে যারা পার হইছে, ওরা বেশিরভাগ এইচএসসি তে গিয়ে খুব বাজে আকারে বাস খাইছে। বই বুঝে না বা পড়া বুঝে না, আবার ভার্সিটিতে গিয়ে আরো বেশি আকারে বাস খাইছে, কারণ বেসিক জিনিস বাদ দিয়ে আপনি কোনোভাবে পার পাবেন না। হ্যাঁ? তো নুসাইবা, অ্যানি, তাহমিদ, থ্যাংক ইউ। আবারও থ্যাংক ইউ, কারণ হচ্ছে আপনারা আমাকে প্রত্যেকটা ক্লাসে আমি দেখছি আপনারা আমাকে সঙ্গ দেন এবং আপনারাও ক্লাসের প্রতিও মনোযোগী। ওকে, চলেন। আর বাকি যারা আছে ওদের সাথে একটু কমিউনিকেট করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেল যদি কেউ থাকে, যেমন নুসাইবা অ্যানির খোঁজ রাখে দেখছি আমি অনেকটা, গতকালকে বলতেছিল বা তার আগের দিন যে নেট প্রবলেম দিচ্ছে। এই জিনিসগুলা একজন আরেকজনের খোঁজ রাখলে বুঝবেন যে আসলে একজন আরেকজনের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। ওকে? যাই হোক, এখন আমরা উদ্দীপকটা পড়লাম। ক নম্বরে বলছে ফোন ব্যাংকিং কাকে বলে। ফোন ব্যাংকিং হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে যখন কোনো ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে আমরা একটা ব্যাংকের টাকা অন্য ব্যাংকে পাঠাতে পারি বা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারি বা যে কোনো ধরনের ব্যাংকিং লেনদেন করতে পারি, সেই কাজটাকে বলা হয় ফোন ব্যাংকিং। অর্থাৎ ফোন ব্যবহার করে কোনো ধরনের ব্যাংকিং কার্যক্রম করাটাকে বলা হয় ফোন ব্যাংকিং। এক কথায় লিখবেন। ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটা চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় কিভাবে? ব্যাংক আর গ্রাহকের মধ্যে একটা চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় হিসাব খোলার মাধ্যমে। কিসের মাধ্যমে? হিসাব খোলার মাধ্যমে। আমি যদি ব্যাংকে গিয়ে একটা হিসাব না খুলি তাহলে তো আমার কোনো ধরনের চুক্তিবদ্ধ সম্পর্ক হবে না। আমি ওই যে ব্যাংকে গিয়ে হিসাবটা খুলি, অর্থাৎ আমি ব্যাংকে গিয়ে যে ফর্মটা পূরণ করি, এই ফর্মটা পূরণ করার মাধ্যমে কি হয়, আমার ব্যাংকের সাথে একটা চুক্তি হয়।
যে দেখেন আমি এই এই তথ্যগুলো দিছি, সব তথ্য সঠিক, আমি এভাবেই হচ্ছে আপনার সাথে একটা ব্যবসা করতে চাই, বা আমি এভাবেই আপনার কাছে টাকা জমা রাখতে চাই এবং একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে টাকাগুলো উঠাইতে চাই। ব্যাংকও বলে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আপনার টাকা দিব। এই যে একটা চুক্তি হলো, এটাকে বলা হয় চুক্তিবদ্ধ সম্পর্ক। আর সেটা শুরুটা হয় হিসাব খোলার মাধ্যমে। জনাব সজল, কোন ধরনের হিসাবটি খোলা উচিত বলে তুমি মনে করো? ইনি একজন ব্যবসায়ী। ব্যবসায়ী ব্যক্তিদের জন্য সবসময় মনে রাখবেন চলতি হিসাব খোলা ভালো। কারণটা কি? চলতি হিসাব খুললে আপনি যখন ইচ্ছা টাকা জমা রাখতে পারবেন, যখন ইচ্ছা টাকা উঠাইতে পারবেন, যতবার ইচ্ছা টাকা জমা রাখতে পারবেন, যতবার ইচ্ছা টাকা উঠাইতে পারবেন। তবে এখানে একটা বাজে জিনিস আছে, সেটা হচ্ছে এখানে কোনো ধরনের সুদ আপনি পাবেন না। এখানে কোনো ধরনের সুদ দেওয়া হয় না, অর্থাৎ চলতি হিসাবে কোনো সুদ নেই। তবে যতবার ইচ্ছা টাকা জমা রাখতে পারবেন, যতবার ইচ্ছা টাকা উঠাইতে পারবেন। তো একজন ব্যবসায়ী ব্যক্তির সাধারণত কি হয়, একজন ব্যবসায়ী ব্যক্তির সাধারণত অনেক ধরনের লেনদেন করতে হয় এবং বারবার টাকা জমা রাখতে হয় এবং বারবার টাকা উঠাতে হয়। তাই তার জন্য চলতি হিসাব ভালো। চলতি হিসাবের আরেকটা সুবিধা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমা অতিরিক্ত জিনিসটা কি? ব্যাংক জমা অতিরিক্ত জিনিসটা হচ্ছে, আপনার মনে করেন এই সদর সাহেবের ব্যাংক অ্যাকাউন্টে মনে করেন 50,000 টাকা আছে, তবে ব্যাংক তাকে ঋণ হিসাবে এই 50,000 টাকার বিপরীতে 2 লাখ টাকা পর্যন্ত দিতে পারে। কারণ কি? এই ব্যক্তি হচ্ছে রেগুলার টাকা জমা রাখে আর রেগুলার টাকা উঠায়। তো ব্যাংক জানে যে এনার অনেক টাকা আছে, ইনি একজন ব্যবসায়ী ব্যক্তি। তাই এই হিসাবের মাধ্যমে সাধারণত অনেক ধরনের ঋণ দিয়ে থাকে ব্যাংক। আর এই ঋণের মাধ্যমে একটা ব্যবসায়ীও অনেক ধরনের সুফল পায়। যেমন মনে করেন সজল যেহেতু একজন ব্যবসায়ী, তার হঠাৎ করে 2 লাখ টাকার দরকার হতে পারে। তাই তাকে কি হতে পারে, এই 2 লাখ টাকা সে ব্যাংক থেকে ঋণ নিতে পারে। এটা হচ্ছে সজল খানের ব্যাংক হিসাব খোলা। কোন ধরনের ব্যাংক হিসাব খোলা উচিত? তাহলে চলতি ব্যাংক হিসাব খোলা উচিত। সজল খানকে ব্যাংক হিসাব খুলতে হলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে? মানে উনি যদি ব্যাংক হিসাব খুলতে চায় তাহলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে? এই অধ্যায়টা অনেক ছোট, তবে এই অধ্যায় থেকে সব থেকে সহজ প্রশ্ন হয়। সো এই অধ্যায়টাকে স্কিপ করবেন না। ভালো রেজাল্ট করতে গেলে এই অধ্যায়টা একটু পড়লেই হবে, 1-2 দিন পড়লেই এনাফ। একটা যদি ব্যাংক হিসাব খুলতে হয় তাহলে সবার আগে কি করতে হবে? ব্যাংকে যাইতে হবে। কয়েকটা নিয়ম আছে। সবার আগে ব্যাংকে যাইতে হবে। ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্মটা ফিল আপ করতে হবে। কেওয়াইসি ফর্মটা কি? কেওয়াইসি ফর্ম হচ্ছে ব্যাংক যেটা হচ্ছে আপনাকে একটা ফর্ম দিবে। ওই ফর্মে আপনি আপনার নাম, নমিনির নাম, আপনার এনআইডি কার্ডের তথ্য, আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের তথ্য এবং একজন পরিচিত ব্যক্তি যার ওই ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, এই ধরনের একজন ব্যক্তির রেফারেন্স ওখানে দিতে হবে। সকল তথ্য দেওয়ার পরে আপনি ব্যাংকের কাছে আবেদন করবেন যে আমি এই ব্যাংকে একটা ব্যাংক হিসাব খুলতে চাই এবং এই ব্যাংক হিসাব খোলার মাধ্যমে এই ব্যাংকের সাথে একটা চুক্তি করতে চাই। এই যখন এই তথ্যগুলো দিবেন এবং আপনি হচ্ছে তার কাছে আবেদন করবেন, তখন অটোমেটিক ব্যাংক হচ্ছে আপনার আবেদনটা নিবে এবং সবকিছু যাচাই বাছাই করে ব্যাংক আপনার সাথে একটা হিসাবে বা চুক্তিবদ্ধ সম্পর্কের মধ্যে আসবে। তখন থেকেই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে চালু হিসাবে পাবেন এবং সকল ধরনের লেনদেন আপনি তখন করতে পারবেন। এটা হচ্ছে আপনার ব্যাংক হিসাব খোলার ধাপ বা পদ্ধতি। অর্থাৎ ব্যাংকে যাবেন, কেওয়াইসি ফর্মটা ফিল আপ করবেন এবং সকল তথ্য সেখানে প্রদান করবেন। বুঝতে পারছেন স্যারেরা? সিকিউ 6টা সহজ, ব্যাখ্যা করে করে বুঝাবেন, পাট পাট করে লিখবেন। একসাথে জগাখিচুড়ি করবেন না, পাট করে করে লিখবেন। আর আমি জানি মেয়েরা খুব সুন্দর করে লেখে, নুসাইবা অ্যানিয়াও তো খুব সুন্দর করে লেখে। আমি আপনাদের অনেকের খাতা দেখছি পরীক্ষার, সো আমি দেখছি যে আপনারা সুন্দর করে লেখেন। এখন আহ এইগুলো করবেন। আর সামনে যেহেতু আপনাদের মডেল টেস্ট বা হতে পারে, সেইগুলোর ক্ষেত্রে একটু প্রিপারেশন নেবেন। এই 6টা কোশ্চেন সবার ফিল আপ, বুঝছেন স্যারেরা? এখন বলেন, গিফট কি আপনারা সরাসরি চান নাকি হচ্ছে কুরিয়ারে চান? কোনটা? অ্যানির কলেজে যদি, ওই স্কুলে যদি আমি চলে আসি, এসে যদি অ্যানিকে আমি জানাই যে আপনার স্কুলে আসছি, কি হবে বিষয়টা? নুসাইবা কি হারাই গেল নাকি আজান দিচ্ছে? আচ্ছা, বেশি শখ খাওয়ার দরকার নাই, আমি চলে আসবো, শখ খাইতে হবে না, নর্মাল থাকেন। ঠিক আছে? ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। নুসাইবা বুঝছেন, 6টা সিকিউ আজকে সলভ করলাম। নেক্সট ক্লাসে অ্যাকাউন্টিং এর 6টা সিকিউ হচ্ছে, ওখানেও দেখবো আমরা কয়েকটা সিকিউ সলভ করার, বা নেক্সট ক্লাসে এমসিকিউটা সলভ করতে পারি। তারপরে সিকিউ, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে হচ্ছে আপনাদেরকে ওই অ্যানি যে কোশ্চেনটা দিলেন, অ্যানিকে বলি
হ্যাঁ দাগান, নুসাইবা দাগান, সমস্যা নেই। অ্যানি হচ্ছে কোশ্চেন একটা একটা করে সলভ করবেন, একসাথে সলভ করা আপনার জন্য বার্ডেন হবে। একটা করে সলভ করবেন, আমাকে দিবেন, আমি কারেকশন যতটা করা লাগে সেটা আমি করে দিব, ঠিক আছে?